নমস্কার, আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান সাহিত্য সংস্কৃতি। এই অনুষ্ঠান আমাদের বেঁচে থাকার রসদ যোগায়, এই অনুষ্ঠান আমাদের নানাভাবে সমৃদ্ধ করে। তাই এই অনুষ্ঠানের একটা দীর্ঘ অপেক্ষা থাকে আমাদের, কিন্তু আর অপেক্ষা নয়, আমরা চলে এসেছি আমাদের আজকের সাহিত্যের আড্ডায়। আজ আমাদের সঙ্গে যারা অতিথি তারা অত্যন্ত গুণীজন। চলুন পরিচয় করে নিই তাদের সঙ্গে। আমাদের সঙ্গে রয়েছেন কবি এবং সাংবাদিক শ্রী দেবাশিস চন্দ। নমস্কার। আমাদের সঙ্গে রয়েছেন সাহিত্যিক কবি শ্রীমতী তৃষ্ণা বসাক এবং আমাদের সঙ্গে রয়েছেন কবি শ্রী অশোক কুমার হালদার। আপনাদের তিনজনকেই স্বাগত জানাই আমাদের অনুষ্ঠানে। আপনাদের লেখার সঙ্গে আমরা পরিচিত, কিন্তু সবসময় এইটা একটা সুযোগ আপনাদের সামনে পাওয়া, সবসময় যে সুযোগ হয় না, কারণ লেখা পড়ি কিন্তু লেখার নেপথ্যে যারা তাদের সামনাসামনি দেখবার সুযোগ আমাদের এই অনুষ্ঠানে হয়। তিনজনকে আরও একবার স্বাগত জানিয়ে একটা স্বাভাবিকভাবেই শুরু করি অনুষ্ঠান। ধরুন তিনজনের যদি কিছু কিছু লেখার অংশ আমরা পড়ি, তারপরে আমরা আড্ডায় যাব, তাই করি? দেবাশিস দা, আপনার যদি কিছু লেখার অংশ পড়ি। প্রথম কবিতা, এবারও এলে না শান্তা, আবারও শীত, আবারও হলুদ কমলা লেবু, শান্তা, আর তো কয়েকদিন, অপেক্ষার মরুভূমিতে বৃষ্টি, তুমি এগিয়ে যাবে এক দরজা থেকে আরেক দরজায়, লাল টুকটুকে কি নজর কাড়া সাজ তোমার বুড়ো, দেখলেই চোখ জুড়িয়ে যায়, আহা কি বলি তোমাকে। উৎসবের মেজাজ, আকাশে আকাশে ইচ্ছে পূরণের বেলুন, দেখা হবে শান্তা, রাত গভীরে কড়া নাড়বে মন কেমনের দুয়ারে, তোমার সঙ্গে দেখা হলো না, তুমি এলে না আমার কষ্ট জীবনে, ইচ্ছা পূরণের মোজা ফাঁকা, ইচ্ছেগুলো বয়সের সঙ্গে সঙ্গে মিলিয়েও গেল, আসলে আমারই ভুল, তোমার ভূগোলে গরিবদের জায়গা নেই, যারা বড্ড গরিব, জল গরমের পয়সা নেই, শীতের রাতে টিনের চালের ফুটো দিয়ে কুয়াশার ফোঁটা, ঠক ঠক কাপা, পান্তা ভাত খাওয়া জীবনে কোথায় ইচ্ছে পূরণের শান্তা বুড়ো। জানো শান্তা, আমাদের জীবনে ছিল না কোনো উৎসব, সাজগোজ, বড়াইল পাহাড়, পরাক নদী, চা বাগান ঘেরা ছোট্ট শহরের জীবনে ছিল না কোনো বড়দিন। পুজোর সময় নতুন জামা দেওয়ার নামে মা প্রতি বছর দিত স্কুল ড্রেস, খাকি প্যান্ট, সাদা শার্ট, এক ঢেলে দুই পাখি। পুজোয় নতুন পোশাকও হলো, আবার সারা বছরের কেজো স্কুল ড্রেস। কান্না চেপে ঝাপসা চোখে দেখতাম রঙে রঙে ভেসে যাওয়া আকাশ। শান্তা, তুমি তো আসনি কোনোদিন ইচ্ছা পূরণের ঝোলা নিয়ে। না, এই সূর্যাস্ত বেলায় নিজের জন্য চাওয়ার কিছু নেই, নিভে যাওয়ার আগে কিছুই না পাওয়া জীবনে। তোমার সঙ্গে দেখা হলে শান্তা, বলতাম পৃথিবীর সমস্ত কাঁটা তার গলিয়ে নদী করে দাও, আর যেন কেউ নিজের ভিটে ছাড়তে বাধ্য না হয়। আলান কুর্দির মতো কোনো মৃতদেহ যেন ভেসে না ওঠে সমুদ্র তটে। ধুয়ে যাক ধর্ম রাজনীতির কুটিল কাটাকুটি, মানুষ যেন বাঁচে মানুষের পরিচয়ে মাথা উঁচু করে। অপূর্ব। দেবাশিস দার লেখায় আমরা বারবার আসামের কথা পাই, আমরা বরাক উপত্যকার কথা পাই এবং আমরা বাস্তুচ্যুত মানুষের কথা পাই। সেই প্রসঙ্গে আমরা আসবো দেবাশিস দা, তার আগে একটু তৃষ্ণাদির কাছে যাব। তৃষ্ণাদি অত্যন্ত জনপ্রিয় একজন লেখিকা, তার লেখা আমরা নিয়মিত বিভিন্ন পত্রপত্রিকায়, দৈনিকে, বিভিন্ন জায়গায় পাই। তৃষ্ণাদি, আপনার লেখা থেকে কিছু অংশ যদি আমাদের পাঠ করে শোনান। দেবাশিসদার কবিতা খুব ভালো লেগেছে, তো সেই রেশ নিয়ে আমি কবিতা শুরু করছি। জাদুঘর। এই সমস্ত ফিরে আসা, না যেতে পারা, ভুলে যাওয়া, চিনতে না পারা, এড়িয়ে যাওয়া বা জড়িয়ে ধরাগুলো ধীরে ধীরে জাদুঘরে চলে যায়। আমার কাছে শেষ পর্যন্ত কিছুই থাকে না। কোনো এক শীতের দুপুরে বাচ্চারা যখন বলে জাদুঘর জাদুঘর যাব, আর আমার এই চকচকে আকাশের মতো তীব্র ইচ্ছের রোদের মতো নিজেকে কোথাও বিলিয়ে দিতে ইচ্ছে করে, তখন আমিও বাচ্চাদের হাত ধরে চলে যাই জাদুঘরে। আর সাদা সাদা স্তম্ভের আড়ালে, সাদা সাদা তাকে বা পাথরের টেবিলে দেখি সাজানো আছে
আমার সমস্ত ফিরে আসা, না যেতে পারা, ভুলে যাওয়া, চিনতে না পারা, এড়িয়ে যাওয়া বা জড়িয়ে ধরাগুলো, আমার শরীর থেকে বিচ্ছিন্ন এক একটি প্রত্যঙ্গ, আঙুল, কানের লতি, এমনকি খসে পড়া চুলের মতো বেদনা আর মায়া জাগায়, কিন্তু কিছুতেই তাদের পুরনো জায়গায় ফিরে আসে না। বাহ, কৃষ্ণাদি আর একটা কবিতা শুনবো। হ্যাঁ, নিশ্চয়ই। ভারতবর্ষের ইতিহাস। আমি এসে দাঁড়াচ্ছি এই সুড়ঙ্গের মুখে, বেরোবার পথ জানি, কিন্তু পালাবার ইচ্ছে মরে গেছে। কি হবে আমরা যদি এখানেই পুড়ে মরি? কি হবে আমরা যদি ওদের পথ দেখিয়ে দিই নিষ্ক্রমণের? আমরা বাঁচলেই বা কি? হস্তিনাপুর ফিরে গেলে আবার আমাদের মারা হবে, নইলে পাঠিয়ে দেয়া হবে বনে। বুনো কুকুর আর জোঁক আর মশার সঙ্গে যুদ্ধ করে করে আমরা তিলে তিলে মরে যাব। তারপর আবার আমাদের যুদ্ধে ডাকা হবে, আবার সেই রক্তের গন্ধ, অশ্ব আর হস্তির পুরিশ, আবার বেশ্যাদের বস্ত্রগৃহের সামনে সৈনিকদের মরিয়া ভিড়। যদি কাল প্রভাতের যুদ্ধই শেষ যুদ্ধ হয়, যদি আর নারীর সুবর্ণ কলসের মতো স্তনে ওষ্ঠ রাখার সুযোগ না আসে, তার চেয়ে ওরা বাঁচুক, ওই নিষাদ মা আর তার 5 পুত্র। ওরা ওষুধি বৃক্ষ চেনে, ওরা পশু পাখির ভাষা বোঝে, জানে ওই যে দূরে একটা নিরীহ চেহারার পাহাড়, ওটা আসলে আগ্নেয়গিরি, হঠাৎ একদিন জেগে উঠে আগুন উদ্গীরণ করবে। আর সভ্য মানুষ হতচকিত হয়ে যাবে দেখে। বিশ্ববাসী শোনো, স্বর্গে নয়, এই অরণ্যেই লুকিয়ে আছে অমৃত, একমাত্র ওরাই জানে তার সুলুক সন্ধান। নিষাদ মা, তুমি তোমার 5 পুত্র নিয়ে পালাও, আমরা আগুনে পুড়ে মরি। কৃষ্ণ দ্বৈপায়ন হে, তোমার হাতে নতুন করে জম্বুদ্বীপের ইতিহাস লেখা হোক। আহা, কি প্রাসঙ্গিক, এখনো অনবদ্য। ধন্যবাদ। আমরা তৃষ্ণাদির কাছেও পরে আসবো, কিন্তু একটু অশোকদার কাছে যাই। অশোকদা মালদা থেকে এসেছেন। আপনার কবিতা আমাদের অনেকখানি ভালো লাগা তৈরি করে। আপনার লেখা থেকে কিছু অংশ যদি আমাদের পড়ে শোনান, খুব ভালো লাগবে। আমার কবিতা ঢেউ। জীবনে কত ঢেউ আসে, কত ঢেউ যায়, জীবনের অভিধানে তার কোনো হিসাব নাই। প্রেম তরঙ্গের ঝিলিমিলি ঢেউ, প্রেমিক প্রেমিকা ছাড়া সে ঢেউয়ের সাক্ষী থাকে না কেউ। সে ঢেউয়ের এমনি মতি, এমন গতি, ছুটে চলে নিরবধি, খণ্ডানোর কোনো উপায় নাই। জীবনে কত ঢেউ আসে, কত ঢেউ যায়, সারা জীবনে তার কোনো হিসাব নাই। আমি তীর ভূমিতে বসে দেখি, আঘাতে মরা সে ঢেউ, প্রেমিক ছাড়া সে ঢেউয়ের মর্মবেদনা বোঝে না কেউ এই সংসার মাঝারে। তবু হায়, জীবনে কত ঢেউ আসে, কত ঢেউ যায়, তার কোনো হিসাব নাই। ঢেউয়ের গতি চরমতি, শুধু চলে গুতগুতি, তরঙ্গ আকারে সজ্জিত সে ঢেউ, তাই তো সাক্ষী থাকে না কেউ। অশোকদা আরেকটি কবিতা। জীবন এক ঘূর্ণিপাকের নদী, বয়ে চলে নিরবধি, সে নদী উত্তাল তরঙ্গ ভারী, মানব জীবনে দিতে হয় পারি। ঘূর্ণিপাকের নদীতে পড়ে জীবন চক্রাকারে ঘোরে, মানব মনের সহ্য সম্পাদন, অসৎ ভাট থেকে মনের নিবর্তন। ঘূর্ণিপাকের নদী থেকে নাহি হয় সম্পাদন, জীবন এক ঘূর্ণিপাকের নদী, বয়ে চলে নিরবধি, চাতুরীর ঘূর্ণিপাকে পড়ে জীবনের কার্য পণ্ড করে। নমস্কার। খুব ভালো লাগলো আমাদের। আচ্ছা, একটা কথা তিনজনের কাছে জানতে ইচ্ছে করে। ধরুন, আমাদের প্রকাশে নানা রকম মাধ্যম আছে, কিন্তু সাহিত্যই কেন? আপনারা সাহিত্যকেই কেন বেছে নিলেন? যদি দেবাশিস তার কাছেই আসি, দেবাশিস তো একজন অত্যন্ত নামী সাংবাদিক, জনপ্রিয় একটি সংবাদপত্রের সঙ্গে তিনি জড়িয়ে রয়েছেন, অত্যন্ত ব্যস্ত মানুষ, তারপরেও সাহিত্যই কেন? না, দুটো
দুই জিনিস। সাংবাদিকতা হচ্ছে একটা তাৎক্ষণিক জিনিসের বহিঃপ্রকাশ। সাংবাদিকদের বলাই হয় যে চলমান ইতিহাসের লেখক, যেটা ঘটছে, রোজ যা ঘটছে সেটাই লেখা হচ্ছে। তার কিছু হয়তো ভবিষ্যতে থাকে, কিছু থাকে না। কিন্তু সাংবাদিকের তো নিজস্ব কিছু বলার জায়গাটা খুব কম, কিছু নির্দিষ্ট কলাম ছাড়া, নিজস্ব কলাম ছাড়া। তো সেই ক্ষেত্রে সাহিত্য হচ্ছে যে নিজের ভেতরের যে আবেগ, অনুভূতি, রাগ, ভালোবাসা বা আমি যা দেখছি তার প্রকাশের একটা বড় জায়গা। সাহিত্য এমন একটা জায়গা, বিশেষ করে কবিতা, যেখানে মিথ্যে কথা বলার কোনো জায়গা নেই। আমি যা দেখছি, আমার যা প্রকাশ, তাই আমি করছি। যে প্রকাশ সাংবাদিকতায় সম্ভব নয়। প্রত্যেকটা আর্ট বা শিল্প ফর্মের তো নিজস্ব গণ্ডি আছে, এক একটার প্রকাশ এক এক রকম। নিশ্চয়ই। হ্যাঁ। আর এটাও কি তৃষ্ণাদি আপনার মনে হয় না যে সাহিত্যে সেই অর্থে শাসন নেই? আপনি যখন সাংবাদিকতা করছেন সেখানে আপনাকে কারো অধস্তন কর্মচারী হিসেবে কাজ করতে হচ্ছে, একটা শাসনের জায়গা রয়েছে। কিন্তু যখন আপনি নিজে লিখছেন সেখানে আপনার মনের প্রকাশ সেটাই বড় সেখানে হয়ে আমি দাঁড়াচ্ছে। স্ব-অধীন। সেখানে আপনি সেটা আমি একটু স্ব-অধীন একেবারে। বলতে পারবো। একেবারে আর সেখানে আমি যা বলছি, আমার নিজস্ব, আমার নিজের তো কিছু কথা থাকে বলা, সেটা আমি প্রকাশ করতে পারছি। আমার নিজস্ব মানে সমস্যা, নিজস্ব আবেগ, ভালোবাসা, বা আমি যে বিষয়টা নিয়ে গত কয়েক বছর ধরে করি, যে আশ্রয়হীনতা, সারা পৃথিবী জুড়ে যে আশ্রয়হীনতার যে সমস্যা, এডওয়ার্ড সইদ যেটাকে বলছেন যে এই সময়টা হচ্ছে এজ অফ ইমিগ্রেন্টস, মাইগ্রেন্টস, শরণার্থীদের যুগ। সারা পৃথিবী জুড়ে শরণার্থী সমস্যা। আমি যে আলান কুর্দির কথা বললাম, যে বাচ্চাটিকে আমরা তুরস্ক থেকে যারা এসে আমেরিকার সমুদ্র তটে যাকে উদ্ধার করা হয়েছিল মৃত অবস্থায়, এবং আমি যেখানকার ভূমিপুত্র, আসামেও সেই অবস্থা চলছে গত কয়েক বছর ধরে। অশোকদা, সাহিত্য এবং কবিতা এই দুটোই শূন্য থেকে আসে, মহাশূন্য থেকে আসে, সেখান থেকে এসে তৈরি হয় মনের ভাবনার ভিতরে। আর বিভিন্ন শব্দর মাধ্যমে সেই ভাবের বহিঃপ্রকাশ ঘটাটাই সাহিত্য। যখন ছন্দের আকারে সেটা ঘটে, সেটা হয় কবিতা। কবিতার ছন্দর আকারে কাব্য ছন্দ। আর এখানে অনেকটা জায়গা থাকে নিজের, সমাজের, দেশ সচেতনতার দিক থেকে। মানুষের সব থেকে বড় সম্পদ হচ্ছে এই সাহিত্য বা শিক্ষা। শিক্ষাতে যেমন চেতনা এনে দেয়, তেমনি এই শিক্ষার দ্বারাই অন্ধকার দূর করে, সেখানে আলোর বহিঃপ্রকাশ ঘটে। মানুষের কি করা উচিত বা কি করা উচিত না, কেমনভাবে চলা উচিত, কেমনভাবে চললে আমি অ্যাডাপ্টেড হতে পারবো সমাজে, তার প্রতিকারটাও এই সাহিত্যের মাধ্যমে পাওয়া যায়, এটাই আমার মনে হয়। আর এই সাহিত্যর সঙ্গে যুক্ত হয়ে আমি নিজেকে উপলব্ধি করতে পেরেছি যে সাহিত্য এবং কবিতা এই সমাজকে বাঁচিয়ে রেখেছে এবং ভবিষ্যতেও রাখবে। এই নিশ্চয়ই আশায় আমি নিশ্চয়ই। রাখছি। তৃষ্ণাদি, সকলকেই এটা বলা, দেখুন আমাদের যেভাবে সাহিত্য পড়ে বেড়ে ওঠা, সেই সময়টার সঙ্গে এখনকার সময়টার অনেক ফারাক রয়েছে। আমরা হাতে একটা বই পেয়েছি সব সময়, সেই বইটি নতুন বইয়ের গন্ধ, সেটা আমাদের কাছে সবসময় খুব বিশেষ। নতুন বই মানে প্রথমে আমরা গন্ধ শুকে দেখব। এখন সেই ভাবনাটা বদলে গিয়ে ডিজিটাল প্ল্যাটফর্মে বই পড়ার একটা রেওয়াজ চালু হয়েছে, এবং সেটাও অত্যন্ত জনপ্রিয়। এখন নতুন প্রজন্ম কিন্তু সবসময় অনেক ক্ষেত্রেই ডিজিটাল প্ল্যাটফর্মের উপর নির্ভরশীল বই পড়ার ক্ষেত্রে। এটা আপনারা কিভাবে দেখেন? মানে সাহিত্যের এটাতে উন্নতি হচ্ছে, না সাহিত্যের ক্ষেত্রে হাতে বই থাকা, যেইভাবে আমরা ট্র্যাডিশনাল ভাবে পড়ে অভ্যস্ত, সেটা অনেক বেশি গ্রহণযোগ্য? তৃষ্ণাদির কাছেই জিজ্ঞেস করি। হ্যাঁ, আমরা তো মানে আমার মনে আছে যে আমি খুব
ছোট একটা শহরে বড় হয়েছি। তো আমার যখন 5 বছর বয়স আমাকে স্থানীয় লাইব্রেরি কার্ড করিয়ে দেওয়া হয়েছিল এবং প্রথম যে বইটা আমি তুলেছিলাম হ্যান্স অ্যান্ডারসনের রূপকথার বাংলা অনুবাদ। তো ওই যে প্রথমেই যে অ্যান্ডারসনের যে রূপকথাটা পড়লাম এবং সেখানে একটা গল্পের মধ্যে যে উড়ুক্কু কার্পেটের যে গল্প এবং যে ওই একটা রান্নাঘরে পিরিচ পেয়ালা তাদের নিজেদের মধ্যে গল্প করছে, ওই মেজাজটা কোথাও যেন আমার মধ্যে ঢুকে গেল। এবং আমি ছোটবেলা থেকে যখন বই পড়তে পারতাম না তখন আমি আমার বাবার মুখে গল্প শুনেছি এবং সারা পৃথিবীর সাহিত্যের কথা শুনেছি। তো এইভাবে একটা আকর্ষণ তো তৈরি হওয়া এবং বাবাকে দেখে লিখতে শেখা লেখা। যদিও মানে আসলে একটা রবার্ট ফ্রস্টের বিখ্যাত কবিতার লাইন আছে যে আই টুক দ্য আদার পাথ দ্যাট মেড অল দ্য ডিফারেন্স। তো আমার যেখানে জীবনটা যেখানে যাওয়ার কথা ছিল সেটা হচ্ছে যে আমি ইঞ্জিনিয়ারিং করেছি, এমটেক করেছি, সরকারি চাকরি করতাম, দুম করে ছেড়ে দিলাম সেটা কিন্তু এই সাহিত্যকে পেশা করব বলে। তো এইটার মূলে কিন্তু ওই যে একটা বইয়ের মধ্যে বড় হয়ে ওঠা এবং বইয়ের গন্ধ শোকা, বই পেলেই সেটা পড়ে ফেলা। এখনকার প্রজন্ম সেইভাবে বইটাকে অন্তত কলকাতার যে মানে শহরের যেটা সেখানে পায় না, কিন্তু মফস্বল বা গ্রামে আমরা যে বলি বই পড়ে না, বই সেটা কিন্তু অনেকটা এতটা সত্যি নয়। মানে বই এখনও পড়া হয়। এখন বই আর আমরা জানি যে এই যে আমরা পিডিএফে একটা অভ্যস্ত হয়ে যাচ্ছি, পিডিএফ পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট যেটা, তো সেখানে হচ্ছে কি আমি হয়তো কোথাও গেছি অত বই নিয়ে যাওয়া সম্ভব না, সেটা আমার খুব সুবিধে হচ্ছে। কিন্তু একটা বইয়ের কতগুলো ব্যাপার আছে এবং বইয়ের কথা বলতে গেলে আমার সেই মানে নেমসেক ঝুম্পা লাহিড়ির সেই এটা মনে পড়ে যায় যে অশোক যখন একটা বই পড়ছিল, গুগলের একটা বই, তো সেই ট্রেনটা অ্যাক্সিডেন্ট করলো এবং সে পড়ে গেল রেল লাইনের ধারে। এবার রেস্কিউ পার্টি তাকে উদ্ধার করলো, পাশে একটা বই ফরফর করছে, তো বই আছে যখন মানুষ আছে, তো তখন কিন্তু সে প্রাণে বাঁচলো শুধু একটা বইয়ের জন্যে। তো আমার মনে হয় বই আমাদের এই যে জীবনদায়ী ব্যাপারটা রয়েছে, এবং আমি একটা নির্জন দ্বীপে যেখানে কোনো বিদ্যুতের সংযোগ নেই, কিছুই নেই, কিন্তু আমি একটা বই নিয়ে যেতে পারবো। কিন্তু আমার মানে মোবাইলে বা ল্যাপটপে সেটা তো একটা চার্জ লাগবে, সব অনেক কিছুই ডেটা লাগবে। তো আমার মনে হয় যে বই আমাদের এই সীমাবদ্ধতা থেকে অনেকটা মুক্তি দেয়। বই একটা মানুষের মতো, একটা বন্ধুর মতো, যেটা এটা আমাদের টেকনোলজি আমাদের প্রচুর, নিজে একজন টেকনোলজিস্ট মানে মূলে, কিন্তু অনেক সুবিধা দেয়, কিন্তু সেই আনন্দটা এবং সেই উষ্ণতাটা সেটা আমরা কিন্তু বইয়ে পাই। নিশ্চয়ই। এবং আরেকটি কথা আছে না, ডোন্ট জাজ এ বুক বাই ইটস কভার। কিন্তু বইয়ের যে কভার, বইয়ের যে সামনের এবং পেছনের প্রচ্ছদ, সেটিও আমাদের ভীষণভাবে আকর্ষিত করে সবসময়। সেই জায়গাটা, সে যে হাতে ছুঁয়ে দেখছি, ছবি দেখছি, কাগজের স্পর্শ, গন্ধ, প্রত্যেকটি অক্ষর আঙুল দিয়ে দিয়ে পড়া সম্ভব। একেবারে এই জায়গাটা একটা অন্যরকম ভালো লাগা তৈরি করে। একেবারে এটা হচ্ছে আমাদের একটা, আমাদের যে ইন্দ্রিয়গুলোকে টাচ করতে পারছি, ফিল করতে পারছি, এই ব্যাপারটা আরেকটি প্রাণের মতো, ডিজিটাল আরেকটা প্রাণ, এটা বই আরেকটা প্রাণ। তো আমি দেখেছি যে অনেক বছর পরে একটা বইয়ের কাছে যদি আমি ফিরে আসি, তাহলে মনে হয় যে আমার কোনো পুরনো বন্ধুর মানুষের কাছে ফিরলাম একেবারে। আচ্ছা, আরেকটি কথা খুব মনে হয়, ধরুন সাহিত্য আমাদের সমাজের দর্পণ তো, এবং এখন নানা রকম যে রকম অন্ধকার পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, সেখানে আমাদের মনের রাগ, ক্ষোভ, অভিমান বা প্রতিবাদ, এর প্রতিফলন সাহিত্যে কিভাবে হচ্ছে? আপনাদের তিনজনের কাছেই জানতে ইচ্ছে করে এটা। সাহিত্যে সবসময় সমাজের প্রতিফলন ঘটে, এখনো ঘটছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম লেখা হচ্ছে, প্রতিবাদ হচ্ছে, অন্ধকারের কথা লেখা হচ্ছে। লেখা যে হচ্ছে না তা না, সব রকমের লেখাই হয়, আবার এন্টারটেনমূলক লেখাও প্রচুর হচ্ছে। দুটো স্ট্রিম সে তো সবসময় থাকবে, একটা জনপ্রিয় স্ট্রিম, একটা সিরিয়াস স্ট্রিম। এই লেখার প্রভাব মানুষের মধ্যে কতটা পড়ছে? প্রভাব এখন না আলাদা করে, আমরা ছোটবেলায় যেভাবে দেখতাম বই নির্ভর জীবন ছিল, এখন তো মাল্টিমিডিয়ার যুগ, এখন চট করে বইয়ের প্রভাব
আবিষ্কার করা একটু মুশকিল। এখন চটজলদি রিলস ইত্যাদির প্রভাব পড়ে, কিন্তু আমার যেটা মনে হয় আর কি, যে আধুনিক প্রযুক্তির, যেটা তৃষ্ণা বসাক বললেন, আধুনিক প্রযুক্তির যে সুবিধা আছে এটাই, কিন্তু তার তো প্রভাব কিন্তু আমার মনে হয় খুব বেশি দিন থাকে না। যে এই যে চটজলদি একটা প্রভাব, ক্ষণিকের ক্ষণিকের প্রভাব, তাছাড়া আমাদের চোখের পক্ষে এবং মগজের পক্ষেও অনেক ক্ষতিকর হয়ে কিন্তু যাচ্ছে। বই একটা স্থায়ী প্রভাব বিস্তার করে। হ্যাঁ, বইয়ের কোনো মৃত্যু নেই, বই চিরকালীন, বই অমর। ধরুন আমি আমার ব্যক্তিগত কথা, আমি বারবার যে গীতবিতানের কাছে ফিরে যাই, গীতবিতান যে ফর্মেই থাকুক, আমি তো বই বারবার কাছে ফিরে যাচ্ছি গীতবিতানের কাছে। এবং আমাকে যদি কোনোদিন দীপান্তরে পাঠানো হয়, আমি একটাই বই নিয়ে যেতে চাই, সেটি হচ্ছে গীতবিতান। আর আরেকটি বই, সেটি হচ্ছে আবোল তাবোল। যে আবোল তাবোলের কাছে আমি বারবার ফিরি এখন এই বয়সে। কারণ আবোল তাবোল হচ্ছে একটা বই যেটা ছোটবেলায় ছোটরা একরকম পড়ে, আমি আজকে এই বয়সে এসে আরেক রকম পড়ছি। আবোল তাবোলের মতো দৃষ্টিভঙ্গিটাই বদলে যায়। সময়ের ছবি খুব কম বইতে উঠে এসেছে। একেবারে। আচ্ছা, দেবাশিস দা, তৃষ্ণা দি আর অশোক দা, তিনজনের কাছেই আরেকটি বিশেষ কথা, সেটি হলো আমরা এখন বইমেলার আবহে রয়েছি। বইমেলায় বহু মানুষ আসেন, বহু মানুষ বই কেনেন। যারা বই ক্রেতা, তারা কি আদৌ বই পাঠক? কারণ অনেকেই ওই হয়তো সোশ্যাল মিডিয়া, যেটা বলছিলেন রিলস, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করব, অনেকে বলবে বাবা এত বই কিনেছো, অথবা বাড়িতে সাজিয়ে রাখলেন, সেটিও একটি বিষয়। কিন্তু যারা ক্রেতা, আপনারা তো প্রতিক্রিয়া পান পাঠকদের, মনে হয় তারা সত্যি পাঠক? আপনাদের কি মনে হয়? না, পাঠক তো বটেই, যারা কেনে তারা সকলে না, একটা পার্সেন্টেজ, সেটা খুব সামান্য আমার ধারণা, আমি জানি না কত, সেটা হয়তো শখে কেনে গৃহসজ্জার উপকরণ হিসাবে। যেমন ধরুন রবীন্দ্র রচনাবলী দিয়ে ঘর সাজানো একটা রীতি একসময় চালু ছিল, অন্তত 70-80 দশক পর্যন্ত সেই ট্রেন্ড খুব ছিল। সেই রবীন্দ্র রচনাবলী হয়তো অর্ধেকই পড়তেন না, কিন্তু বেশিরভাগই কিন্তু পড়ে। আচ্ছা, তৃষ্ণাদির কি মনে হয়? হ্যাঁ, এটা আমার কাছে খুবই ভালো প্রশ্ন মনে হয়েছে, কারণ সত্যি আমারও এটা মাঝে মাঝে মনে হয়, যার কারণ আমি সম্প্রতি কিছু অভিজ্ঞতা আমার হয়েছে যে এরকম এখন হয়েছে যে ওই বিভিন্ন ব্লগ করে অনেকে বই কিনে, খুবই তরুণ তারা। তো আমার প্রথমে খুবই ভালো লাগছিল, তো কিন্তু আমি দেখলাম যে আমাকে বলল যে ও একটা ভিডিও করলো, একজন তরুণ একজন ভিডিও করলো, আমার একটি উপন্যাস আছে অজিত সিং বনাম অজিত সিং, যে প্রতিবাদের কথা তুমি বলছিলে, ওটাও এই সময়টাকে নিয়ে একটা প্রতিবাদের উপন্যাস। ওটা থ্রিলার জনারে লেখা, কিন্তু ওটা একেবারেই রাজনৈতিক একটি উপন্যাস। তো সে যেভাবে সে ভিডিও করে পোস্ট করলো, তারপরে আমি দেখলাম, আমাকে বললো আমি পরে পুরোটা পড়ে জানাবো। তো তারপর আমি দেখলাম কিন্তু সে আবার আরো প্রচুর বই নিয়ে করছে। তো ফলে আমি মনে হয় না সে ব্লার্বের ওপরে আর কিছু করছে, মানে এটা একটা শো অফের জায়গা হয়েছে। আর আরেকটা জিনিস আমার মনে হয় যে সোশ্যাল মিডিয়াতে যেটা হচ্ছে, যে প্রতিবাদের ব্যাপারটাই আমি বলি, আমি যেটা লক্ষ্য করছি, মানে আমরা তো সারাক্ষণ ফেসবুকে আজকে একটা ইস্যুতে প্রতিবাদ করছি, কালকে আরেকটা ইস্যুতে প্রতিবাদ করছি। এর ফলে যে সমাজে একটা যে সিরিয়াস যে আন্দোলন গড়ে ওঠে না, এখানে কোথাও একটা ভেন্ট আউট হয়ে যাচ্ছে। এবং যারা নির্যাতন করছে বা প্রতিষ্ঠান যখন একটা অন্যায় করছে, সেই প্রতিষ্ঠানের অন্যায়ের বিরুদ্ধে যে সংঘবদ্ধ প্রতিবাদ, সেটা কিন্তু ফেসবুকেই পুরোটাই একটা খুব তরল জায়গায় চলে যাচ্ছে আমার মনে হয়। কিন্তু তার বাইরেও বোধহয় দীর্ঘস্থায়ী প্রভাব পড়ছে, কিন্তু বই পড়া সময়টাই খুব একটা, মানে বই পড়া কমে গেছে সেটা আমি বিশ্বাস করি না। না, কমেনি। যাদের পড়ার তারা সত্যিই পড়ছেন। আমরা ছোট্ট করে অশোকদের কাছে শুনবো, আমাদের সময় খুব সীমিত, এই বিষয়ের উপর একটু ছোট্ট করে শুনে আমরা শেষ করব। আমি যেটা বুঝেছি সেটা হচ্ছে যে তাৎক্ষণিক ব্যাপারটা সময়েই শেষ হয়ে যায়, আর বইটা পার্মানেন্ট ব্যাপার, এটা থেকে যায়। আর বইয়ের ভেতরে যে প্রতিবাদ গড়ে ওঠে, বর্তমানে বিভিন্ন লেখক বিভিন্ন লেখা লিখছেন সমাজ দর্পণের উপরে, সমাজ দর্শনের উপরে এবং প্রকৃতির উপরে যে লেখা,
সেই লেখাটা খুব কমে গেছে। এখন যদি ভূতের উপরে তার বিষয়বস্তু হয়, তাহলে সেখান থেকে কোন শিক্ষাটা সমাজকে দিবে আর কোন শিক্ষাটা সমাজ পেতে চায়? বর্তমানে বেশিরভাগ বইমেলাগুলোতে দেখা যাচ্ছে সব থেকে বেশি বই বিক্রি হয় ভৌতিক, ভৌতিক তন্ত্র মন্ত্র এই সব এই ধরনের যদি একটা হয়, সেখানে তো একটা মানে তমগুণেরই প্রকাশ, সেটিও সমাজের প্রতিফলন অসুবিধা, অস্বীকার করার কোনো জায়গা নেই না না, বলুন। এই তমগুণকে কাটানোর জন্যই তো আমাদের বই পড়া। নিশ্চয়ই, এবং এই তমগুণকে কাটানোর জন্যই কিন্তু সাহিত্য সংস্কৃতি অনুষ্ঠান। আমার কারণ একটা মনে হয় যে এই যে বই যে বললে এত বই বিক্রি হচ্ছে, এখন দেখতে হবে কি ধরনের বই বেশি বিক্রি হচ্ছে, এটাও কিন্তু আমাদের খেয়াল না, করতে সারা হবে। পৃথিবীর পরিসংখ্যান হচ্ছে বই সারা পৃথিবীতেই ধর্মগ্রন্থ 1 নম্বরে, হ্যাঁ 2 নম্বরে হচ্ছে ছোটদের বই, এবং তারপর অন্যগুলো আর এডুকেশন বই। কিন্তু মানুষ বই কিনুন, মানুষ বই পড়ুন, সাহিত্যকে জীবনের সঙ্গে জড়িয়ে নিন, এবং তার সঙ্গে অবশ্যই আমাদের সাহিত্য সংস্কৃতি। আমাদের আজকের সীমিত সময় এখন একেবারেই শেষ। আপনাদের তিনজনকেই অসংখ্য ধন্যবাদ। নমস্কার। আপনাদের মূল্যবান বক্তব্য রাখলেন, আমাদের সঙ্গে এত সুন্দর একটি সাহিত্যের আড্ডায় অংশ নিলেন। সকলে ভালো থাকবেন, আবার দেখা হবে। আর আপনাদেরও জানাই, আপনারা সকলে খুব ভালো থাকবেন। আমাদের আজকের অনুষ্ঠান আমরা এখানে শেষ করব। কেমন লাগলো অনুষ্ঠান আমাদের অবশ্যই জানাবেন। আবার দেখা হবে আগামী পর্বে।